ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, জুমার দিনে জুমার নামাজের পরে, ইয়া আল্লাহ, দীর্ঘ আলোচনার পরে আপনার কাছে আমরা হাত পেতেছি মাওলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দীর্ঘ 65 বছর পরে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মসজিদগুলো এক একটা কালচারাল সেন্টার, অথবা যদি তুরস্কের মসজিদগুলো দেখি, মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। মসজিদে গেলে মনটা অনেক বড় হয়ে যায়। কিন্তু আমাদের এই বাংলাদেশের ইসলাম, এখানে মাটির ভেতর ইসলাম আছে, কিন্তু আমাদের এখানকার মসজিদগুলো দেখলে মনটা ছোট হয়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 3 থেকে 4 বছরের মধ্যে একটি অত্যাধুনিক মসজিদ এবং একটি কমিউনিটি সেন্টার পাওয়ার জন্য আমরা 3 পর্যায়ে ব্যবস্থা করে রেখেছি। সরকারি টাকা, সরকারি টাকা এবং তুর্কি বেসরকারি প্রতিষ্ঠানের টাকা। আর অথচ মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একটা ভাবা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ের মসজিদ 65 বছর ধরে সংস্কার হয়। তো আসলে আমাদের জাতির জীবনে ধর্মাচরণ আমাদের মুসলমানদের এইটা একটা লুকানোর ব্যাপার হয়ে গেছিল, যে আমাদের মুসলমান নামাজ পড়ি কিংবা দাঁড়িয়ে রাখি কিংবা পড়ি, এইটা একটা লুকানোর বিষয় হয়ে গেছে। তো জুলাই বিপ্লব আমাদেরকে সেই থেকে গ্লানি থেকে মুক্তি দিয়েছে। একটা লজ্জা এবং গ্লানি যে ছিল, এই যে মসজিদের এই যে বেহাল অবস্থা, সেই গ্লানি থেকে আমরা মুক্ত হয়েছি। এইমাত্র দেখলো যে ঢাকা ইউনিভার্সিটি, সে আমাদেরকে বললো ইউ আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। মানে এরকম আশ্চর্য হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সারা দুনিয়ার মধ্যে নামকরা ইউনিভার্সিটির মধ্যে একটা। ভিতরের সমস্ত জায়গায় পেইন্টিং এবং পলিশের কাজ করেছি। আমরা পুরো মসজিদে কার্পেট বসিয়েছি, পুরো মসজিদে 110টা এসি বসেছে, পুরো মসজিদের লাইটিং এবং আলোকসজ্জা স্থাপিত হয়েছে, পুরো মসজিদের সাউন্ড সিস্টেম নতুন করে আমরা রিপ্লেস করেছি, মসজিদে থাইগ্লাস স্থাপন হয়েছে, অজুখানা নতুন করে 3 রো অজুখানা বৃদ্ধি করা হয়েছে, মেয়েদের মসজিদ আগের চেয়ে প্রায় দ্বিগুণ সম্প্রসারিত হয়েছে, ওয়াশরুম সম্প্রসারিত হয়েছে, ইমাম সাহেবের রুম উন্নতকরণ হয়েছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ওঠার জন্য হুইলচেয়ার সহ একটি র্যাম্প স্থাপন করা হচ্ছে। তো এই পুরো মসজিদ সংস্কার কাজে ডাকসু এবং বিশেষ করে উপদেষ্টা ফজলুল কবির খানের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আমাদের তুর্কি দূতাবাসের মাধ্যমে আমার বেশ কিছু সহকর্মী অনেক দিন ধরে পরিশ্রম করছেন। আমি সম্মানিত কোষাধ্যক্ষের এই ক্ষেত্রে অবদান স্বীকার করতে চাই। আমাদের সম্মানিত ইমাম সাহেব, মসজিদের খতিব এবং ডক্টর আব্দুল্লাহ মাহমুদ সহ ওই পর্যায়ে মসজিদ কমিটি অনেক দিন ধরে অনেক পর্যায়ে আলোচনা করেছেন এবং আপনাদেরকে খুব আন্তরিকভাবে আল্লাহর শুকরানা আদায় করার সাথে সাথে জানাচ্ছি যে তুর্কি সরকার এবং দিয়ানা এই দুটি প্রতিষ্ঠানই আমাদের সাথে কাজ করতে মোটামুটি অঙ্গীকারবদ্ধ। এখন শুধু কিছু চূড়ান্তকরণের বিষয় বাকি আছে। ওটি শুধুমাত্র মসজিদ না, এটি হবে একটি পূর্ণ ইসলামিক সেন্টার। তাতে আমাদের কনফারেন্সের ব্যবস্থা থাকবে, আমাদের মা বোনদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, আমাদের প্রতিবন্ধী মানুষের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, লাইব্রেরি ব্যবস্থা থাকবে, ডে কেয়ার সেন্টার থাকবে এবং এগুলো সবই পরিকল্পনার মধ্যে ধরা আছে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 3 থেকে 4 বছরের মধ্যে একটি অত্যাধুনিক মসজিদ এবং একটি কমিউনিটি সেন্টার পাওয়ার জন্য আমরা 3 পর্যায়ে ব্যবস্থা করে রেখেছি। সরকারি টাকা, সরকারি টাকা এবং তুর্কি বেসরকারি প্রতিষ্ঠানের টাকা, 3টি আমরা এক জায়গায় করে রেখেছি যাতে আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা না হয়। এখন মনে রাখতে হবে যে এই টাকাগুলো মানুষের উপহার আমাদের প্রতি। সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই টাকা আমাদের খরচ করতে হবে। এই জন্য আমি এখন যখন আমাদের কোনো কাজে কেউ এগিয়ে আসেন, আমরা বলি যে আপনারা নিজেরাই টাকাটা খরচ করেন, আমাদের চাহিদাটা এই বলে দিলাম, আপনারাই সেটা পূরণ করে দেন, আমি টাকায় হাত দিতে চাই না। এবং ওভাবেই এখন পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতার সাথে আমরা এই কাজগুলো করতে পেরেছি।
যদি ওই নতুন মসজিদ হয়ে যায়, এবং ইনশাআল্লাহুল আজিম আল্লাহ আমাদেরকে যেহেতু 3টি সহযোগী প্রতিষ্ঠান একসাথে কাজ করছে, বাংলাদেশ সরকার, তুর্কি সরকার এবং তুর্কি সরকারের কমিউনিটি ডেভেলপমেন্ট এবং এনজিও কিছু প্রতিষ্ঠান, আমাদের এই মসজিদ ইনশাআল্লাহুল আজিম অবশ্যই হবে। আপনারা এই কাজটি আপনারা জেনে রাখবেন এবং আপনাদের পর্যায় থেকে এই কাজের ধারাবাহিকতা যেন থাকে, পরবর্তী প্রশাসনের সাথে আপনাদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে, যাতে এই হিস্সা আমাদের বুঝে নিতে হবে। এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। তখন এই মসজিদের যে আজকের যে সংস্কার কাজগুলো হয়েছে তার একটা অংশ ওখানে স্থানান্তরিত হবে। এই ছাড়া আরেকটা কথা বলে একটু শেষ করব। আমরা আমাদের উদ্যোগে কিছু, এটা আমরা এককভাবে কিছু করি, বহু মানুষ সহযোগিতা করেছে। আমার সুযোগ থাকলে আমি প্রত্যেকের নামধাম উল্লেখ করতাম এবং আল্লাহ তাদেরকে উত্তম সাজা দেন। আমাদের ফুলার মসজিদ, আমাদের আবাসিক এলাকার 3টি মসজিদ, কর্মকর্তা এবং আমাদের শিক্ষকদের জন্য 3টি মসজিদের সংস্কার কাজ চলছে। 2টি মসজিদে আমরা শুক্রবারের নামাজ, আগে ওটা পাঞ্জেগানা ছিল, পূর্ণ মসজিদে রূপান্তরিত করবার জন্য শুক্রবারের নামাজ আমরা চালু করবার জন্য অনুমোদন দিয়েছি এবং আল্লাহ আমাদের কিছু তৌফিক দিয়েছেন। আমাদের সিলেট মসজিদ এবং আমাদের আরও একটি মসজিদ যেটা এখন চালু হচ্ছে, আমাদের ফুলা রোডের যে মসজিদ, শুক্রবারের নামাজ চালু করবার জন্য এবং অফিসার্স তিনটি মসজিদে আমরা শুক্রবারের নামাজ চালু করার ব্যবস্থা করেছি। আমাদের মাননীয় উপদেষ্টা 2জনকে আবারও ধন্যবাদ জানাই, ব্যক্তি হিসেবে ধন্যবাদ জানাই। ফজলুল কবির খানকে ধন্যবাদ জানাই, আফম খালিদ হোসেনকে ধন্যবাদ জানাই। আমাদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, ইসলামের পাশে দাঁড়ানো, তাদের প্রতি আমাদের ব্যক্তিগত কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সবাইকে, আপনাদের প্রত্যেককে এই আয়োজনে আপনারা যেহেতু শরীক হয়েছেন, প্রত্যেককে যেন আল্লাহ আমাদের কবুল করেন। আমরা পরস্পরের জন্য দোয়া রাখবো এবং দেশ এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি 12 তারিখের জন্য। আল্লাহ যেন শান্তির ফয়সালা করে দেন। আপনারা সবার প্রতি আবার সালাম ও শুভেচ্ছা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দীর্ঘ 65 বছর পরে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশের মসজিদগুলোতে যাই, যেগুলো আমাদের সমসাময়িক সময়ে স্বাধীন হয়েছে, সেই মসজিদগুলো এক একটা কালচারাল সেন্টার। অথবা যদি তুরস্কের মসজিদগুলো দেখি, মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। মসজিদে গেলে মনটা অনেক বড় হয়ে যায়। কিন্তু আমাদের এই বাংলাদেশের ইসলাম, এখানে মাটির ভেতর ইসলাম আছে, কিন্তু আমাদের এখানকার মসজিদগুলো দেখলে মনটা ছোট হয়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো আমরা চেষ্টা করেছি আসার পর থেকে বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য। তো আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ফজলুল কবির স্যারের প্রতি। স্যার যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং যেভাবে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছেন, সে কারণে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোকে কবুল করে নিক। এখানে আমাদেরকে যিনি ডোনার, তিনি তার নাম প্রকাশ করতে চাননি, ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার এই দানগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মসজিদ বিনির্মাণ করা। তো আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন আমাদের, যাদের সুযোগ আছে, যার যে সামর্থ্য আছে, আমরা এখানে কেউ থাকবো না, সবসময় যেন কল্যাণের কাজ করে যেতে পারি, সবসময় যেন সবকে জারের কাজ করে যেতে পারি। আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে যেন সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে, যেভাবে আমরা শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সবাই প্রত্যেকের মনে যাতে দোয়ায় আমরা আমাদের ওসমান হাদিকে রাখছি। একই সাথে আমরা দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান স্যারের প্রতি। তারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং একজন অভিভাবকের মতো প্রত্যেকটা বিষয়ে আমাদের ভুল হলে ধরিয়ে দিচ্ছেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে স্যারের জন্য দোয়া করছি। তো সব মিলিয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব এবং তার চেয়ে বহুগুণ বেশি কাজ আমরা ইনশাআল্লাহ করব। ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে যতগুলো কাজ করেছি সেগুলো আমরা আগামী পরশুই প্রেস কনফারেন্স করার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে একটা জবাবদিহিতার মাধ্যমে আমরা সবগুলো হাজির করবো ইনশাআল্লাহ। তো আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন সম্মানিত ধর্ম উপদেষ্টা। আমরা অনুরোধ করবো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখানকার যেই মক্তব প্রকল্প শুরু হচ্ছে, এই ধরনের লাইব্রেরি কেন্দ্রিক আরো কিছু প্রকল্প শুরু করা এবং এগুলো যেন সাস্টেনেবল পজিশনে থাকে। যে আসুক যেন কেউ ধর্ম চর্চার ক্ষেত্রে
কোনো ধরনের ইসলাম ফোবিয়া ভবিষ্যতে কেউ তৈরি করতে না পারে, এবং অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদেরও যেন অধিকার সুনিশ্চিত হয় সে জায়গায় তিনি যেন কাজ করেন। এবং সবাইকে আজকে যারা অতিথি এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অথচ মানে আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে যে একটা মানে ভাবা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ের গোষ্ঠীর 65 বছর ধরে সংস্কার হয়। তো আসলে মানে আমাদের জাতির জীবনে মানে ধর্মাচরণ আমাদের মুসলমানদের একটা এইটা একটা মানে লুকানোর ব্যাপার হয়ে গেছিল যে আমি মুসলমান নামাজ পড়ি কিংবা দাঁড়িয়ে রাখি কিংবা পড়ি, এইটা একটা লুকানোর বিষয় হয়ে গেছে। তো জুলাই বিপ্লব আমাদেরকে সেই থেকে গ্লানি থেকে মুক্তি দিয়েছে। এখন মুসলমান হিসেবে আমরা গর্ববোধ করি, এবং যেটা বললাম যে এই মসজিদও আমি আশা করি যে এখন তো একটা রিনোভেশন হলো, এটা হয়তো রিবিল্ড হয়ে একটা ওই যে যেটা বললাম যে প্রচ্ছদে দেওয়ার মতো একটা বিল্ডিং হবে। তো এই যে হলো, তো তখন আমি ভাইস চ্যান্সেলর সাহেব একদিন আসলেন এবং ওই যে সাদিক সাহেব এবং আসলেন, তো অনেকগুলো জিনিসের কথা আমি বলছেন, অনেকগুলো আমি করতে পারি না, মানে আমার আইনগতভাবে করা সম্ভব না, কিন্তু এইটা দেখলাম যে এটা করা যায়। তো আমি একজনকে সাথে সাথে ফোন করলাম, বললাম যে এরকম তুমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে যাও, গিয়ে দেখো যে ওখানে কি অবস্থা এবং এটা কি করা যায়। তো সে আমাকে বললো যে আমাকে দেখে এসে বললো যে খুবই করুণ অবস্থা এবং যা কিছু প্রয়োজন আমি সব কিছু করব। তো যাই হোক, আল্লাহ রহমত যে আজকে এইটা মোটামুটি ভাবে একটা পর্যায়ে আসছে, শেষ পর্যায়েই বলা যায় আসছে। তো কিন্তু এখনো কিন্তু কিছু কাজ বাকি আছে, যেমন ধরেন এই যে এইগুলোকে হয় বদলাতে হবে অথবা এগুলোকে রং দিতে হবে, মানে যাতে একটা যেটা আমাদের যেটা হয় না, সেটা হচ্ছে কি যে পুরো জিনিসটাই সুন্দর হতে হবে। এখন আপনারা দেখবেন যে মদিনা শরীফ মসজিদ খুব সুন্দর, একসময় আমার এটা একটু দ্বন্দ্ব ছিল যে মক্কা শরীফে মসজিদ যত সুন্দর, টার্কিতে মসজিদ যত সুন্দর। তো আমার মনে হয় যে রসুল্লাহ তো খুব সাধারণ নিয়ে জীবনযাপন করতেন, মসজিদ এত সুন্দর হবে। তো মসজিদ সুন্দর হওয়ার কারণ হচ্ছে যে আপনি মসজিদে ঢুকেই যাতে আল্লাহর প্রশংসা করতে পারেন, যে এই যে সুন্দর মসজিদ এটা আল্লাহর দান। তো এখন এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আর্থিক সংকট, বরাদ্দ, তারপরে তো আগে তো কি বলে যে এইসব টেন্ডার নিয়ে ছাত্রদের মধ্যে নানান রকম ব্যাপার। তো এইটা একটা অর্থ সংস্থার একটা বড় সমস্যা। তো বিশ্বব্যাপী কি বলে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোর কিন্তু একটা বিরাট ট্রাস্ট ফান্ড থাকে। আপনারা বিস্মিত হবেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি একটু আগে দেখলাম যে ট্রাস্ট ফান্ডের পরিমাণ হচ্ছে $57 বিলিয়ন। এটা হচ্ছে টাকায় হচ্ছে 6 লক্ষ কোটি টাকা, 1 কোটি না, 6 লক্ষ কোটি টাকা। তো আমি আশা করব যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ম্যানেজমেন্ট আপনারা একটা ট্রাস্ট ফান্ড এভাবে গড়ে তুলবেন। এই ট্রাস্ট ফান্ড যে শুধু জন্য হবে তা না, মসজিদের জন্য হবে তা না, এটা এই যে গবেষণা কার্যক্রম, তারপরে এই যে শিক্ষকদের যে গবেষণার জন্য চেয়ার বলে, এরকম নানা সব কাজে তারা এই যে বললাম যে এই 6 লক্ষ কোটি টাকার তহবিল ব্যবহার করে। তো আমরাও সেদিকে যেতে হবে, নাহলে শুধুমাত্র সরকারি বরাদ্দের দিকে চেয়ে কিংবা ছাত্র বেতনের দিকে চেয়ে বিশ্ববিদ্যালয়কে কিন্তু আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে সরকারের সাথে সাথে আপনাকে বেসরকারি খাতকেও করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় সুযোগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশাল অ্যালামনাই আছে, আমার মতো এরকম অসংখ্য অ্যালামনাই আছে, এবং যারা দেশে বিদেশে সব জায়গাতেই খুবই ভালোভাবে প্রতিষ্ঠিত, মানে তারা নিজেরাও কন্ট্রিবিউট করতে পারেন
এবং তারা তহবিল সংগ্রহ করতে পারে, যেটা করে। এই যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিংবা ইয়েল বিশ্ববিদ্যালয়ের তহবিল, এগুলোর ইভেন বিনিয়োগও অ্যালামনারা করে। এটার যে ফান্ডটাকে ম্যানেজমেন্ট, পুরো ম্যানেজমেন্ট এটা অ্যালামনারা করে। তো আমি আশা করব যে একটা মানে লজ্জা এবং গ্লানি যে ছিল এই যে মসজিদের এই যে বেহাল অবস্থা, সেই গ্লানি থেকে আমরা মুক্ত হয়েছি এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা মসজিদকে নিয়ে গর্ববোধ করব, আমরা আমাদের ধর্মবিশ্বাসকে নিয়ে গর্ববোধ করব, আমরা আমাদের যে পোশাক আশাক, ধর্মীয় পোশাক আশাক মহিলাদের এবং পুরুষদের, সেগুলো নিয়ে আমরা গর্ব করব। এই জন্য আমাদেরকে আর কেউ যাতে কোনোদিন খাটো করে দেখতে না পারে। কারণ হচ্ছে কি, আপনি জাতি হিসেবে উন্নতি করতে পারবেন না নিজের পরিচয় ছাড়া। স্যুট প্যান্ট পরে আমিও পড়ি, পড়ি, কিন্তু এর করে আপনি দেশে এগোতে পারবেন না। আপনি দেখবেন যারা এগিয়েছে, জাতি হিসেবে যারা এগিয়েছে, তারা কিন্তু নিজের পরিচয়ে আগেছে, আত্মপরিচয়ে আগেছে। আর আমাদের মুসলমানদের তো একটা লার্নিং এর একটা বিরাট হেরিটেজ আছে, যেটা অন্যদের নাই। পৃথিবীর যে কোনো, এই যে আমিও সে দেখে আসলাম যে হাসপাতাল, আমরা যে মডার্ন হসপিটাল বলি, এটা মুসলমানদের সৃষ্টি। এই যে মডার্ন যে বিশ্ববিদ্যালয় বলি, এগুলো কিন্তু সূত্রপাত হয়েছে মুসলমানদের হাতে। তারপরে এই যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, সেটা কিন্তু হারিয়ে গেছে। কারণ আমরা মুসলমান হিসেবে যতটা পিছিয়ে গেছি, আমরা জ্ঞান বিজ্ঞান থেকেও ততটা পিছিয়ে গেছি। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি এই জন্য যে অর্থ সাহায্য করছে, এবং শুধু অর্থ সাহায্য না, ও সে নিজে সেগুলো দেখে গেছে। এবং আমি আশা করবো যে আরো কিছু বাকি কাজ আছে, যেমন বললাম এটা কথা। তবে ওখানে ওঠার সময় সিঁড়িতে দেখলাম কিছু জায়গা আছে ভাঙা, মানে পুরো জিনিসটাই যাতে বোঝা যায় যে সংস্কারটা শুধু একটা দুইটা জায়গায় হয় না। আর আপনারা একটু বিশ্ববিদ্যালয় থেকে কাউকে করে একটু পরিষ্কার না করলে কিন্তু যে কোনো জিনিসই হয়। এটা একটু পরিষ্কার করবেন। আমি তার জন্য দোয়া করি, হায়দারের জন্য দোয়া করি। হায়দার একই আমার একটি মাত্র অনুরোধেই সে এই আল্লাহর ঘরের জন্য সে এগিয়ে আসছে। তো আমি আপনাদের সবার মঙ্গল কামনা। মাহমুদ রসল্লি আল্লাহ রসুল করিম। 65 বছর পর ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল হস্পিটালে যে রিনোভেশন বিউটিফিকেশনের কাজ চলছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। বাকি যে কাজগুলো আছে, ওই দাতা কর্তৃপক্ষ, দাতা গোষ্ঠী এটাও সম্পন্ন করে দিবেন। আমি ডাকসু নেতৃবৃন্দকে বলবো, আগামী রোববারে তারা যদি একটু আমার দপ্তরে আসেন, কি করা যায়, আমি ওনাদের সাথে বসে একটা পরিকল্পনা হাতে নিতে চাই। ইতিমধ্যে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী প্রযুক্তি, রাঙ্গামাটি ইউনিভার্সিটিতে আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্নার করে দিয়েছি। 8-10 লাখ টাকা খরচ করে ওখানে বই থাকবে, এসি থাকবে, স্টুডেন্টরা, ছেলেমেয়েরা বসে ইসলামিক বই পুস্তক উদ্ধার করতে পারবে। তো মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, ডক্টর মহোদয়রা আছেন, ছাত্র নেতৃবৃন্দরা আছেন। আপনারা খুব তাড়াতাড়ি, আমাদের হাতে সময় আছে মাত্র 15 দিন, আপনার খুব তাড়াতাড়ি যদি সাইট সিলেকশন করে দেন। 28 তারিখ বোর্ড অফ গভর্নর্সের মিটিং আছে, আমি ওখানে এটা পাস করাই দেবো, এজেন্ডা নিয়ে এটা পাস করাই দেব। এবং আমরা থাকতে থাকতে আমি এটা উদ্বোধন করতে চাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এর জন্য আমরা আরো কিছু করব। মেয়েদের ওখানে জানি আমাদের কার্পেট টার্পেট আছে কিনা আমার জানা নাই, আছে, বা আরো কিছু করা লাগলে এটা আমরা করব। ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমাদের তো আলাদা একটা টান, মহাব্বত আছে, এবং সারা পৃথিবীর মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে মহাব্বত করে এবং একটা মর্যাদা। আমার মনে আছে আমি যখন এমফিল করি, পিএইচডি করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি একবার দিল্লি থেকে লাহোর গেছিলাম। তো তখন বাংলাদেশিদেরকে পাকিস্তানে ভিসা দিতে চায়। তো আমি একটা
আবেদন করলাম ভিসা অফিসারের। আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেও আমার সাথে গেছে। আমরা এগুলো জমা দিছি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের প্রত্যয় সহ জমা দিছি। যে মাত্র দেখলো যে ঢাকা ইউনিভার্সিটি, সে আমাদেরকে বললো ইউ আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। মানে এরকম আশ্চর্য হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সারা দুনিয়ার মধ্যে নামকরা ইউনিভার্সিটির মধ্যে একটা। আমার মন্ত্রণালয়ের পক্ষে, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রক্টর মহোদয়, ছাত্রদের নিয়ে এই 15 দিনের ভিতরে এটা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক কেন্দ্রীয় মসজিদের আমূল সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, উপস্থিত ধর্ম উপদেষ্টা অধ্যাপক আহমদ খালিদ হোসেন, উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং ডাকসুর ভিপি সাদিক খান ভাই এবং অন্যান্য উপস্থিতি, সবাইকে জুমার শুভেচ্ছা জানাচ্ছি, জুমা মুবারক। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই হিসাবে সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদের যে মান সংরক্ষণ করার কথা ছিল, দুঃখজনক হলেও তা আমরা দেখতে পাইনি। অলরেডি আমাদের আনাস বিন মনির ভাই বলেছেন এই মসজিদটা দীর্ঘদিনের অবহেলার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত ছিল। আমরা দেখতাম যে মসজিদের দেওয়াল এবং রং আস্তরণ খুলে খুলে পড়তো। আমরা এর ভিতরে এবং বাহিরে এই দেওয়ালের ড্যাম্প্রুফিং এবং এর রং করিয়েছি। এরপর ভিতরে উন্নত মানের কার্পেট, এরপরে দরজা এবং জানালায় ছাই স্থাপন, এসি স্থাপন এবং ভালো সাউন্ড সিস্টেম এবং লাইটিং। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় মসজিদ হওয়ায় এখানে সেন্ট্রাল লাইব্রেরি স্টুডেন্টের পাশাপাশি বাইরের মুসল্লিরা নামাজ আদায় করতেন। বিশেষ করে যখন যে অক্টগুলোতে মুসল্লি বেশি হতো, অজুখানা স্বল্পতার কারণে দেখা যেত ম্যাক্সিমাম মুসল্লি মাসবুক থাকতেন, নামাজ জামাতের সাথে পড়তে পারতেন না। তো আমরা দুইটা করে অজুখানা বৃদ্ধি করেছি। এরপরে ওয়াশরুমের কথা আমি বলতে চাই না, এখানেও একটা সংস্কার হয়েছে। বিশেষ করে নারীদের যে মসজিদের জায়গা, সেটা প্রথম দিকে এ পাশে নারীদের মসজিদের জায়গা, প্রথম দিকে নারীদের নামাজের জায়গা ছিল না, পরবর্তীতে একটা জায়গা তাদেরকে দেওয়া হলেও সেটা ছিল খুবই কনজাস্টেড এবং দুইটা কাতার যেখানে একই সঙ্গে ওয়াশরুম ছিল, দুর্গন্ধ করতো, স্যাঁতস্যাঁতে পরিবেশ ছিল। পরবর্তীতে এটা দেওয়াল ভেঙে 5টা কাতার উন্নীত করা হয়, 2টা ভালো ওয়াশরুম, এরপর 16টা অজুখানা সহ এর একটা আমূল সংস্কার হয়েছে। আমি অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান স্যারকে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের দাতা সহযোগী ভাইকে, যিনি পুরো মসজিদের অর্থনৈতিক সহযোগিতা করেছেন। এবং কাজ করতে গিয়ে একটা মজার ব্যাপার হলো যে আমরা যা যা দাবি করছি, আমাদের প্রথমে এত বিশাল পরিসরে সংস্কারের পরিকল্পনা ছিল না, কিন্তু কাজ করতে গিয়ে আমরা বারবার এটা এক্সটেন্ড করেছি এবং তিনি কখনো না করেননি। এবং আমরা এই যে বিভিন্ন জিনিসপত্র ম্যাটেরিয়ালস আমরা পছন্দ করেছি আমাদের মন মতো করে, কিন্তু তিনি কখনো না করেননি। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে উত্তম যাত্রা দান করেন। এখানে যেহেতু ধর্ম উপদেষ্টা আছেন, আমি একটা অনুরোধ জানাবো যে আপনারা শুনে থাকবেন যে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি এর আরবি একটা প্রতিশব্দ আছে, সেটাকে বলা হয় জামেয়া। আবার মসজিদের একটা প্রতিশব্দ আছে যেটাকে বলা হয় জামেয়া। অর্থাৎ আর্লি মুসলিম স্টেজে মসজিদ এবং বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো রূপ ছিল না, যা মসজিদ সেটাই বিশ্ববিদ্যালয় ছিল। পরবর্তীতে এটা একটা আলাদা ইনস্টিটিউট হিসেবে ডেভেলপ করে, কিন্তু এরপরেও মসজিদ জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার মূল কেন্দ্র হিসেবে মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত ছিল। আমরা আশা করব এই কেন্দ্রীয় মসজিদকে একটা জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র এবং সংস্কৃতি চর্চা, লালন এবং চর্চার জন্য একটা মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবেন। অলরেডি প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করেছেন। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা মডেল, সবাই এখান থেকে সবকিছু ফলো করে, ফলে কেন্দ্রীয় মসজিদে যদি আমরা জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার মূল হাব হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে এটা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। আর এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।